প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের তৃতীয় কবিতা দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস, এই কবিতাটির লাইন বাই লাইন সম্পূর্ণ বাংলা অনুবাদ নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আজকের ভিডিও থেকে যদি তোমরা একটু হলেও উপকার পাও, তাহলে অবশ্যই ভিডিওর শেষে একটু লাইক করো। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এই রকম প্রতিটা গল্প বা কবিতার বাংলা অনুবাদ পাওয়ার জন্য। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও, কার্ল ডেনিসের লেখা দ্য গ্রিন হাউস এফেক্ট। আমরা সকলেই জানি কোনো কবিতা বা গল্প শুরু করার আগে আমাদের অবশ্যই সেই কবিতা বা গল্পের ব্যাকগ্রাউন্ড, সোর্স, প্লট এবং থিম এগুলোকে জেনে নেওয়া দরকার। যদি আমরা এগুলো না জানি তাহলে সেই কবিতা বা গল্প আমাদের কাছে অনেক কঠিন হয়ে পড়ে। তো আমরা এই ভিডিওর পূর্বে একটা ভিডিও আপলোড করেছি যেখানে এই দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতার অ্যাবাউট অথর নিয়ে আলোচনা করেছি, তার থিম নিয়ে আলোচনা করেছি এবং ব্যাকগ্রাউন্ড ও সোর্স নিয়ে আলোচনা করেছি। তো যদি তোমরা এখনও ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওটির পরে বা পূর্বে আগের ভিডিওটি দেখে আসতে পারো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও লাইন বাই লাইন বাংলা ট্রান্সলেশন নিয়ে। দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস। দ্য গ্রাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড। তো কবিতা শুরু হচ্ছে কি দিয়ে? কবি বলছেন গ্রাজুয়াল। গ্রাজুয়াল মানে হচ্ছে ক্রমশই, অর্থাৎ ধীরে ধীরে। কি না, যে ওয়ার্মিং ট্রেন্ড। ওয়ার্মিং ট্রেন্ড মানে যে উষ্ণ হওয়ার প্রক্রিয়া, সেটা কি হবে? বলছে উই লাইকলি গো অন, এটা চলতেই থাকবে। তো কবি প্রথম লাইনেই বলছে দ্য গ্রাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন, অর্থাৎ এই ধীরে ধীরে উষ্ণ হওয়ার প্রক্রিয়া চলতেই থাকবে। আমরা এর আগের ভিডিওতে যখন আমরা এর থিম বা ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করেছিলাম তখন এর ব্যাকগ্রাউন্ডটাকে বুঝিয়ে দিয়েছিলাম। তো ওখানে কি হয়েছিল যে পৃথিবী বা আমেরিকা যুক্তরাষ্ট্র কি হচ্ছিল, যে ওটা উষ্ণ হয়ে যাচ্ছিল। তো এই কার্ল ডেনিস তখন আমেরিকাবাসীর মধ্যে বা নেটিভদের মধ্যে সচেতনতা জাগানোর জন্য প্রথম লাইনেই কবিতা দিয়েছে দ্য গ্রাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন, অর্থাৎ এই উষ্ণ হওয়ার প্রক্রিয়া এটা ক্রমশই চলতেই থাকবে। নেক্সট লাইনে কি বলছেন যে অ্যান্ড দ্য গ্রেইন বেল্টস, অ্যান্ড মানে এবং, কি এই গ্রেইন বেল্টস, গ্রেইন বেল্ট মানে কি শস্য উৎপাদক অঞ্চল। তো কবি বলছেন এবং এই শস্য উৎপাদক অঞ্চল কি হবে? বলছে বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস। পোলস মানে হচ্ছে মেরু অঞ্চল। আমরা সকলেই জানি পৃথিবীর দুটো প্রান্ত আছে, একটা হচ্ছে উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। তো কবি বলছে অ্যান্ড দ্য গ্রেইন বেল্টস, এবং এই শস্য উৎপাদক অঞ্চলগুলি বা আমাদের এই চাষযোগ্য জমিগুলি বিগিন টু স্লাইড ক্লোজার, এগুলো অনেক কাছে চলে যাবে। কার কাছে? বলছে টু দ্য পোলস, মানে সেই মেরু অঞ্চলের, সেই পৃথিবীর উত্তর মেরু বা দক্ষিণ মেরু অঞ্চলের কাছে চলে যাবে। অর্থাৎ কবি এখানে বোঝাতে চাইছে যে আমাদের চাষযোগ্য জমি যেগুলো আছে এগুলো আর চাষযোগ্য জমি থাকবে না, একটা সময় এগুলো বরফের স্তূপে পরিণত হবে, এখান থেকে আমরা কোনো রকম কোনো শস্য উৎপাদন করতে পারবো না। এরপর তৃতীয় লাইনে কি বলছেন যে দ্য প্লেন স্টেটস, মানে এই সমতল ভূমিগুলো, অর্থাৎ কবি বলছেন যে আমাদের চারিদিকে যে সমতল ভূমি আছে এগুলো কি হবে? বলছে উইল বি অ্যাবান্ডন্ড, এগুলো অ্যাবান্ডন্ড হবে, মানে এগুলো পরিত্যক্ত ভূমিতে পরিণত হবে। কেমন? বলছে অ্যাজ জায়েন্ট ডাস্ট বাউল। ডাস্ট বাউল মানে কি? মানে ধুলোর বাটি। আর জায়েন্ট মানে হচ্ছে দৈত্যকার বা বৃহৎ। কবি বলছেন আমাদের এই সমতল ভূমিটা কি হবে? যে সমতল ভূমিতে কারো আমাদের উঠোন আছে, কারো রাস্তা আছে, কেউ আমরা খেলা করে বেড়াই, কেউ আমরা দেখি বা হাঁটাচলা করি, এই সমতল ভূমিগুলো একসময় পরিত্যক্ত ধুলোর বাটিতে পরিণত হবে, অর্থাৎ এগুলো মরু অঞ্চলে পরিণত হবে। ঠিক যেমন সাহারা মরুভূমি, ঠিক যেমন থর মরুভূমি, তো আমাদের এই ভূপৃষ্ঠের সমতল ভূমিও সেই মরু অঞ্চলে বা সেই মরুভূমি অঞ্চলে পরিণত হওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। এরপর কবি কি বলছেন? বলছে গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা। আমরা সকলে জানি তো গ্রিনল্যান্ড আর আন্টার্কটিকা কি করছে? বলছে উইল জয়েন, তারা যোগদান করবে, মানে বৃহৎ বৃহৎ দেশগুলো তারা যোগদান করবে। কেমন করে? বলছে দ্য নিউ গ্রেট পাওয়ার, বৃহৎ শক্তির জন্য। অর্থাৎ কি আমরা কি দেখব? কবি বলছে যে এই বিশ্ব উষ্ণায়ন বা দ্য গ্রিন হাউস এফেক্টের ফলে কিছু কিছু দেশ তো মানে কি মানে অবনতি হবে, যেমন আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকায় যেমন অবনতি হবে, তো কিছু কিছু দেশ আমাদের অবনতির সুযোগ নেবে। তারা এই সুযোগে বড় বড় কান্ট্রি একজন আরেকজনের সঙ্গে মিলেমিশে তারা অনেক বড় হয়ে যাবে, আর আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবো। আমাদের সভ্যতার পতন আমরা সচক্ষে দেখার জন্য তৈরি হব। তাই কবি বলছেন কি দ্য গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার, অর্থাৎ গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা এরা যুক্ত হয়ে এক বিশাল ক্ষমতাধর দেশে পরিণত হবে। এরপর আসি আমরা পরের লাইন। কি বলছে যে ইভেন ইফ উই প্লে, বলছে ইভেন যদি, ইফ উই প্লে দেম অফ। আচ্ছা, প্লে দেম অফ মানে কি? প্লে দেম অফ কথার অর্থ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করা। বলছে ইভেন যদি, ইফ উই আমরা, মানে এমনকি যদি আমরা কি করি? বলছে প্লে দেম অফ, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করি, মানে আমরা যদি যুদ্ধ লাগিয়ে দেই
কাদের মধ্যে বলছে এগেইনস্ট ইচ আদার, একের অপরের সঙ্গে। মানে কবি বলছেন ওই যে বৃহৎ বৃহৎ দেশগুলো একসঙ্গে হবে, তো আমরা যদি ওই দেশগুলোর মধ্যে যুদ্ধও লাগিয়ে দেই তাহলে কি হবে, বলছে ফর মোর এইড, মানে আরও সাহায্যের জন্য, তাহলে কি হবে বলছে উই উইল স্টিল টু পুয়ার, আমরা আরও বেশি দরিদ্র হয়ে যাব, আরও বেশি গরিব হয়ে যাব দেন উই আর নাও, যেমনটা এখন আমরা আছি। তো কবি এখানে বলতে চাইছে যে ওই দেশগুলো ওরা বড় হবে, ওরা বৃহৎ হবে, ওরা অনেক ক্ষমতাধর হবে, কিন্তু আমরা আমাদের সিচুয়েশান তো এখনও খারাপ আছে এবং পরবর্তীতে আরও খারাপ হবে। এবং যদি আমরা ওদের খারাপ করার জন্য বা ওই দেশগুলোর ক্ষতির জন্য ওদের মধ্যে আমরা প্রতিদ্বন্দ্বিতা লাগিয়ে দেই বা ওই দেশগুলোর মধ্যে যুদ্ধ লাগিয়ে দেই, তাহলে ওদের উপকার হলো কি না হলো আমি জানি না, কিন্তু এটুকু নিশ্চিত আমরা যে গরিব বা যে খারাপ সিচুয়েশান আমাদের আছে আমরা আরও খারাপের দিকে পৌঁছে যাব এবং একসময় আমাদের সভ্যতার পতনের আরও কাছাকাছি চলে আসবো। তাই কবি বলছেন ফর ইভেন ইফ, মানে এমনকি যদি উই প্লে দেম অফ, আমরা প্রতিদ্বন্দ্বিতা লাগিয়ে দেই এগেইনস্ট ইচ আদার, একের অপরের মধ্যে বা একে অপরের সঙ্গে, ফর মোর এইড, আরও সাহায্যের জন্য, উই উইল স্টিল বি পুয়ারার দ্যান উই আর নাও, আমরা আরও বেশি গরিব হয়ে যাব যেমনটা আমরা আছি। ঠিক তারপরে কি বলছে যে লাইফ উইল বি ডিফারেন্ট, মানে জীবনটা আমাদের অন্যরকম হয়ে যাবে। কবি বলছে আমরা এখন যে লাইফ বা যে জীবনে পদার্পণ করে আছি, আমাদের এই জীবনটা কিছুদিনের মধ্যে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে, মানে আমরা আর সুস্থভাবে বাঁচতে পারবো না। আর কি হবে বলছে গুড টিলাবল, গুড টিলাবল মানে হচ্ছে কি চাষযোগ্য যে জমি সেগুলো কি হবে বলছে টিলাবল ল্যান্ড সো ডিয়ার, এই টিলাবল যে ল্যান্ডগুলো আছে মানে যে চাষযোগ্য যে জমিগুলো আছে সো ডিয়ার হবে, এই ডিয়ারের মানে হচ্ছে মূল্যবান হওয়া, মানে চাষযোগ্য জমি যেটুকু পড়ে থাকবে সেগুলো অনেক বেশি মূল্যবান হয়ে যাবে, অর্থাৎ সে জমিগুলো আকাশ ছোঁয়া দাম হবে, তাই সাধারণ মানুষের পক্ষে কেনাও সম্ভব হবে না, চাষবাস করাও এত সহজ থাকবে না। তারপরে কি বলছে দ্য সাবার্বস, সাবার্বস মানে হচ্ছে কি শহরতলির এলাকাগুলি, তো বলছে দ্য সাবার্বস উইল গিভ ওয়ে টু ফার্মস, গিভ ওয়ে মানে হচ্ছে গিভ ওয়ে টু কথার অর্থ হচ্ছে পরিবর্তিত হওয়া। তো এখানে কবি বলছি সাবার্বসগুলো অর্থাৎ শহরতলির এলাকাগুলো, যে এরিয়াগুলো আমরা দেখি মানে ছিমছাম বা খুব সুন্দর জায়গা, চারিদিকে চকচক করে বিভিন্ন প্রকার গাছ ফুলের গাছ দিয়ে সাজানো, তো কবি বলছে কি দ্য সাবার্বস মানে এই যে শহরতলির এলাকাগুলো উইল গিভ ওয়ে টু ফার্মস, এগুলো একদিন ফার্ম বা এগুলো একদিন খামারে পরিণত হবে, মানে মানুষ একদিন এতটা দরিদ্র হয়ে যাবে, এতটা মানুষের অবনতি চলে আসবে যে মানুষের মধ্যে সৌন্দর্য বা শৌখিনতা বলে কিছু থাকবে না। তারা কি ছোটোখাটো যে জায়গাগুলো থাকবে সেগুলোকে কাজে লাগিয়ে তারা বাঁচার জন্য বা দুমুঠো অন্যের জন্য তারা সেগুলো চাষ করবে। তাই কবি বলছে দ্য সাবার্বস মানে শহরতলির এলাকাগুলি উইল গিভ ওয়ে টু ফার্মস, এগুলো কি হবে না এগুলো ফার্ম বা এগুলো খামারে পরিণত হবে। আর দ্য সিটিজ মানে শহরগুলো, শহরে কি হবে বলছে ফিল আপ এগিন উইথ পিপল টু পুয়ার টু ওন কার, বলছে শহরগুলো কি হবে না ফিল আপ পরিপূর্ণ হয়ে যাবে কি দিয়ে বলছে এগিন উইথ পিপল টু পুয়ার মানে খুব গরিব মানুষ দিয়ে। তো শহরগুলি মানে হচ্ছে কি ছড়িয়ে যাবে চারিদিকে গরিব মানুষে, শহরে মানুষ থাকবে ঠিক কিন্তু কোনো মানুষ আর বড়লোক থাকবে না, কোনো মানুষ ধনী থাকবে না, চারিদিকে কি থাকবে শহরের প্রত্যেকটা মানুষ একসময় গরিব হয়ে যাবে। আর কি বলছে যে টু ওন কার, তাদের নিজস্ব কোনো গাড়িও থাকবে না। আমরা এখন দেখি কি শহরের বুকে বহু মানুষ আছে যারা কি বিলাসবহুল জীবনযাপন করে, কিন্তু এই গ্রিন হাউস এফেক্টের ফলে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে এমন একটা সময় আসতে চলেছে যে সময় আমেরিকার যে ধনী ব্যক্তি আছে যারা কেউ মার্সিডিস চালায়, যারা ফেরারি চালায়, যারা ল্যাম্বরগিনি চালায়, একসময় তারাও পায়ে হেঁটে অফিস যাবে, হয়তো তাদের অফিসটাও সেদিন থাকবে না, তারা ঘরের মধ্যেই বসে থাকবে কারণ তারা কোনো কাজও পাবে না, এই ধনী ব্যক্তিগুলো একসময় তো খেতেও তারা পাবে না। তাই কবি বলছে কি এই শহরের মানুষগুলো একসময় অনেক বেশি গরিব হয়ে যাবে, অর্থাৎ শহরগুলো গরিব মানুষে ঘিরে যাবে বা গরিব মানুষে ভর্তি হয়ে যাবে। আর কি মানুষগুলো এতটাই গরিব হবে তাদের নিজস্ব কোনো গাড়ি থাকবে না। তো এর পরের লাইনে কি বলছেন যে ওয়াকিং টু ওয়ার্ক, অর্থাৎ মানুষ হেঁটে 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 কাজে যাবে। আর কি হবে বলছে ওয়ার ক্রাউডিং অন ট্রলিজ, অথবা কি করবেন ক্রাউডিং ভিড় করবে কোথায় ট্রলিজ মানে ট্রেনে বা বাসে, বলছে মানুষ হেঁটে হেঁটে কাজে যাবে অথবা এই কাজে যাওয়ার জন্য ট্রেনে কিংবা বাসে তারা ভিড় করবে। মানে একটা মানুষ যে কয়েকদিন আগে মার্সিডিস চালাতো, যে কয়েকদিন আগে ফেরারি চালাতো, সেই মানুষটা আজ ট্রেনে ওঠার জন্য বা বাসে ওঠার জন্য দৌড় দেবে। তাই কবি বলছেন কি যে কাজে যাওয়ার জন্য মানুষ হয় হেঁটে হেঁটে যাবে, না হলে তারা ট্রেনে অথবা বাসে ভিড় করবে। এর পর লাইনে আমরা কি দেখছি বলছে উই উইল মুভ ডাউন, আমরা হাঁটাচলা করব কোথায় বলছে ডাউন স্ট্রিটস মানে রাস্তায়। আর কি হবে বলছে লাইন উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ, সেগুলো লাইন থাকবে মানে সেখানে সারিবদ্ধভাবে থাকবে, কি থাকবে প্র্যাকটিক্যাল নাট ট্রিজ মানে ব্যবহারিক বাদামের গাছ। আমরা দেখি কি রাস্তার দুই পাশে বা রাস্তার মিডিলে যেখানেই বলো কি থাকে না ওই যে সুন্দর দেখানোর জন্য বিভিন্ন রকমের সৌন্দর্যমূলক গাছ লাগানো থাকে যেগুলো আমাদের জীবনে কোনো কাজে আসে না। তো ওই সময়গুলোতে যখন গ্রিন হাউস এফেক্টের ফলে
আমাদের ব্যবহারিক জমিগুলো, আমাদের তৃণভূমিগুলো, আমাদের উর্বর ভূমিগুলো সবগুলো যখন নষ্ট হয়ে যাবে, মানুষ তখন রাস্তার পাশে পাশে তখন আর কোনো সৌন্দর্যমূলক গাছ লাগাবে না, তখন কি এই বাদামের গাছ লাগাবে, যে বাদামটা একসময় তারা ফল পেড়ে খেতে পারবে। অর্থাৎ এই লাইনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকায় যে চরম দুর্দশা অবস্থা আসতে চলেছে সেটাকে কবি ইঙ্গিত করেছেন। তাই তিনি বলছেন, উই উইল মুভ ডাউন স্ট্রিটস, আমরা রাস্তায় চলাফেরা করব, আর সেখানে কি হবে, লাইন মানে সেখানে সারিবদ্ধভাবে থাকবে উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ, মানে ব্যবহারযোগ্য বাদামের গাছ। আর ঠিক তারপরে কি বলছে, নট এলমস অর ওকস, এলম মানে একটা গাছ, ওক মানেও গাছ, আমরা জানি এলম ওক এই গাছগুলোর কথা আমরা আগে পড়েছি টেক্সটে। তো বলছে নট এলমস অর ওকস, মানে এলম অথবা ওক গাছ নয়, এলম বা ওক গাছ যেগুলো রাস্তার পাশে পাশে লাগানো থাকতো, আমাদের কোনো কাজে আসতো না, ওই সময় আমরা রাস্তার পাশে কোনো আর এলম গাছকে দেখতে পাবো না। কারণ কি হবে, এলম গাছকে কেটে সেখানে বাদাম লাগানো হবে, এই এলম গাছকে কেটে বা ওক গাছকে কেটে সেখানে কোনো আরও ফলের গাছ লাগানো হবে, যাতে আমরা দুমুঠো খেতে পারি বা যাতে একটা মানুষ কিছু ভক্ষণ করতে পারে। এরপরে কি বলছে কি উইথ ভেজিটেবলস, আর কি হবে না শাক সবজি, কি হবে, বলছে ক্রাউডিং মানে গাদাগাদি করবে, কোথায়, বলছে ইন ফ্রন্ট লন্স মানে সামনের উঠোনে, যে ঘরের সামনের উঠোনগুলো মানুষ যেগুলোকে ঝাড় দিয়ে যেগুলোকে পরিষ্কার করে একসময় চকচক করে রাখতো, একটা সময় আসতে চলেছে মানুষ ওই সামনের উঠোনগুলিতে তারা চাষ করবে। কিসের চাষ, শাকের চাষ বা সবজির চাষ। মানে আমরা কোনো সুন্দর সমতল ভূমি ফাঁকা জায়গা দেখতে পাবো না, আমাদের উর্বর জমিগুলো নষ্ট হবে, আর আমাদের সামনের উঠোন পর্যন্ত আমরা চাষযোগ্য মানে জিনিসে অথবা শাক সবজিতে ভর্তি এইরকম একটা সিচুয়েশান দেখতে চলেছি। তারপর কবি কি বলছেন, দ্য ট্যাক্স বেস মানে কি, কর ব্যবস্থা, সেটা কি হবে, বলছে উইল বি টু স্মল, অনেক বেশি ছোট হয়ে যাবে। অর্থাৎ এই কর ব্যবস্থা আগের মতো আর থাকবে না। কর ব্যবস্থা কি, সরকারকে যে আমরা ট্যাক্স দেই, তো মার্কিন যুক্তরাষ্ট্র কর দেওয়া হতো, তো সেটাই বলছে এই যে কর ব্যবস্থা বা এই ট্যাক্স বেস উইল বি টু স্মল, মানে এতটাই কমে আসবে যে কি হচ্ছে, টু সাপোর্ট টু পাবলিক বিল্ডিংস, মানে কাদের জন্য, টু সাপোর্ট সাহায্য করার জন্য এই পাবলিক বিল্ডিংস, মানে জনগণের যে বড় বড় বিল্ডিং। অর্থাৎ কি, যে শহর বা বিভিন্ন এরিয়া বা বিভিন্ন দেশের তাদের জনগণের জন্য কিছু বিল্ডিং করা থাকে, যেমন আমাদের আছে রাইটার্স হাউস আছে, আমার রাইটার্স বিল্ডিং, বা আমাদের নবান্ন আছে, বা আমাদের লালকেল্লা আছে, বা তাজমহল, এই যে জনগণের যে ঘর, এই ঘরগুলো বা এই বিল্ডিংগুলোর জন্য যে ট্যাক্স নেওয়া হয়, সেই ট্যাক্সগুলো কি এতটা কমে আসবে যে মানুষ আর দিতে পারবে না, মানে মানুষের এমন হয়ে যাবে, মানুষ আর ট্যাক্স বা এই কর কোনো কিছু আর প্রদান করতে তারা পারবে না। তাই কবি কি বলছেন, যে দ্য ট্যাক্স বেস উইল বি টু স্মল, মানে এই কর ব্যবস্থাটা অনেক বেশি শোচনীয় হয়ে আসবে, টু সাপোর্ট টু পাবলিক বিল্ডিংস, মানে এই পাবলিক যে বিল্ডিং যেগুলো আছে এগুলো সাপোর্ট করার জন্য বা এগুলোকে রক্ষা করার জন্য। নেক্সট কি বলছে, উই উইল হ্যাভ টু ডোনেট, আমাদেরকে দিতে হবে, কি দিতে হবে, বলছে কি আওয়ার্স, অর্থাৎ সময়, আমাদেরকে সময় দিতে হবে। কাদেরকে সময় দিতে হবে, বলছে আফটার ওয়ার্ক ইচ উইক, মানে প্রতি সপ্তাহ কাজ করার পরে। অর্থাৎ এই যে যারা কাজ করে, যারা কুলি বা যারা মজুর বা যারা শ্রমিক, এই শ্রমিকগুলো একটা সময় এমন সিচুয়েশানে আসবে তারা প্রতি সপ্তাহ বা এক সপ্তাহ কাজ করার পরে তারা বিশ্রাম করবে। অর্থাৎ তারা এতটাই দুর্বল হয়ে যাবে, তারা টানা আর কাজ করতে পারবে না। তাই কবি বলছেন উই উইল হ্যাভ টু ডোনেট আওয়ার্স, আমাদেরকে সময় দিতে হবে। কখন, বলছে আফটার ওয়ার্ক ইচ উইক, প্রতি সপ্তাহ কাজের পরে। এরপরে আমরা কি দেখছি, বলছে টু রেক মানে পরিষ্কার করার জন্য, কি পরিষ্কার করতে, দ্য লন্স মানে তৃণভূমিগুলো, অর্থাৎ এই ঘাস যেগুলো হয়ে আছে না, এই ঘাস পরিষ্কার করার জন্য, অফ লাইব্রেরি অ্যান্ড সিটি হল, মানে লাইব্রেরি বা যে পুস্তকালয় আছে বা যে সিটি হল আছে, এই সিটি হলের ঘাস পরিষ্কার করার জন্য। তো এখানে কি বলছেন কবি, যে এই যে লাইব্রেরি বা সিটি হল, এই সিটি হল বা লাইব্রেরির ঘাস পরিষ্কার করার জন্য, অথবা কি টু টাক পয়েন্ট মানে মেরামত করার জন্য, কি মেরামত করা, দ্য চিমনি মানে হচ্ছে চিমনিকে। তো এখানে কবি বলছে কি, এই যে চিমনিকে মেরামত করার জন্য, অফ দ্য ফেডারেল বিল্ডিংস অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ভবন। তো এখানে কবি বলছেন কি, যে আমাদের এই যে পাবলিক লাইব্রেরি যেগুলো আছে বা সিটি হল যেগুলো আছে, এগুলোর ঘাস পরিষ্কার করার জন্য, এবং সেই সাথে টাক পয়েন্ট অর্থাৎ কি আমাদের মেরামত করার জন্য কোনগুলো, চিমনিগুলো। কোন চিমনি, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফেডারেল বিল্ডিং যেগুলো আছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ভবন আছে, ওখানে আমরা জানি প্রচণ্ড শীতের জন্য বিল্ডিংয়ের মধ্যে যে আগুনের ব্যবস্থা করা হয়, তাই প্রতিটা বিল্ডিংয়ে চিমনি থাকে। তাই কবি বলছে কি, এই চিমনি পরিষ্কার করার জন্য হোক বা এই লাইব্রেরি বা তার সঙ্গে সিটি হল এর যে তৃণভূমি বা যে ঘাস হয় এগুলো পরিষ্কার করার জন্য যে শ্রমিক থাকবে, এই শ্রমিকদের প্রতি সপ্তাহ কাজ করার পরে এদেরকে সময় দিতে হবে। কারণ কি, ঘাস পরিষ্কার করা শ্রমিক যদি এতটা দুর্বল হয়, তাহলে অন্য শ্রমিক যারা অন্যান্য বিল্ডিংয়ে, যারা কলকারখানায় যারা কাজ করে, এদের সিচুয়েশান কেমন হবে, এই ছোট্ট লাইনের মাধ্যমে কবিতায় বোঝাতে চাইছেন। যে যারা ঘাস কাটে, যারা চিমনিকে মেরামত করে ঘরের মধ্যে বসে বসে, এই সমস্ত শ্রমিকগুলোকে তাদের এক সপ্তাহ কাজ করার পর তাদের বিশ্রামের সময় দিতে হবে। তাহলে যারা অন্যান্য শ্রমিক যারা বেশি পরিশ্রম করে বা যারা হার্ড ওয়ার্ক করে, এদের সিচুয়েশনটা তাহলে কি হতে চলেছে, কবি ভেবে নেওয়ার জন্য সাধারণ মানুষকে প্রশ্ন করছেন। তো এরপরে কি বলছেন, যে ইফ উই ডোন্ট ওয়ান্ট, যদি আমরা না চাই,
কি না চাই, বলছে কি দ্য প্লেস মানে এই জায়গাটা কি হোক, টু ফল মানে পড়ে থাকুক, কার মতো, লাইক টেম্পলস ইন রোম। কবি বলছেন কি আমরা যদি না চাই যে আমাদের এই জায়গাটা রোমের মতো পড়ে না থাকুক, রোমের কিসের মতো, রোমের ওই মন্দিরগুলোর মতো। আমরা যদি ইতিহাস দেখি, একটা সময় এসেছিল রোমে কি হয়েছিল না, কয়েক হাজার বছর ধরে রোমের মন্দিরগুলো, রোমের বিল্ডিংগুলো সেগুলো পড়েছিল, কারণ ওখানে একটা বহিঃশত্রু আক্রমণ করার পরে রোমের অবস্থা এতটাই শোচনীয় করে ফেলেছিল, রোমের সাধারণ মানুষ তো সব মারা গেছিল, এবং সেই সঙ্গে কি হয়েছিল, পড়ে যাওয়া বিল্ডিং তথা মন্দিরগুলো হাজার হাজার বছর সেগুলো পড়েছিল। তাই কবি বলছেন যদি আমরা না চাই, ইফ উই ডোন্ট ওয়ান্ট, কি না চাই, দ্য প্লেস আমাদের এই জায়গাটা, টু ফল মানে পড়ে থাকুক, লাইক টেম্পলস ইন রোম মানে রোমের মন্দিরগুলোর মতো, আমাদের কি করতে হবে, পরে বলছে ডোন্ট ওয়ান্ট যদি আমরা না চাই, শিপ মানে ভেড়া, ভেড়া কি করুক, টু গ্রেজ তারা ঘুরে বেড়াক, কোথায়, ইন আওয়ার স্কোয়ার্স আমাদের এই চত্বরগুলিতে। অর্থাৎ রোমেও এমন একটা সময় এসেছিল যখন কোনো মানুষ ঘুরতো না রাস্তায়, শুধু ভেড়া চড়তো, আকাশ থেকে শুকুন নামতো, শুধু পাখি দেখা যেত। তো কবি বলছে কি যদি আমরা এটা যদি না চাই যে আমাদের চত্বরগুলিতে শুধু ভেড়া চড়ে বেড়াক, তাহলে আমাদের কি করতে হবে, অ্যাজ দে গ্রেজড যেমন করে তারা ঘুরে বেড়াতো, কোথায়, ইন দ্য ফোরাম, ফোরাম মানে হচ্ছে রোমের সেই সরকারি চত্বরগুলোর কথা বলা হচ্ছে। তো বলছে যেমন করে তারা চড়ে বেড়াতো, কোথায়, যে রোমের সেই সরকারি চত্বরগুলিতে, কেমন করে বলছে, ফর এ 1000 ইয়ার্স মানে 1000 বছর ধরে। তো কবি এখানে বলছে যদি আমরা না চাই যে আমাদের সভ্যতা বা আমাদের এই জায়গাটা বা প্লেসটা রোমের মতো পড়ে থাকুক, বা যদি আমরা না চাই আমাদের এই জায়গায় মানুষের পরিবর্তে ভেড়া চড়ুক, তাহলে আমাদের কি করতে বলছে কি, এই ভেড়া কাদের মতো, ঠিক যেমন করে রোমে 1000 বছর ধরে রোমের যে সরকারি চত্বরগুলো সেখানে ভেড়া চড়ে বেরিয়েছিল, যদি এরকম আমরা না চাই তাহলে আমাদের কি করতে হবে, বলছে উইথ এ লিটল এফোর্ট একটা ছোট্ট প্রচেষ্টা আমাদের দরকার, সেখানে কি, দ্য কান্ট্রি উইল গো অন এই কান্ট্রিটাকে টিকিয়ে রাখা সম্ভব। বলছে যদি আমরা না চাই তাহলে একটা ছোট্ট প্রচেষ্টা আমাদের দরকার, উইথ এ লিটল এফোর্ট সেখানে কি হবে, দ্য কান্ট্রি উইল গো অন আমাদের এই দেশটা টিকে থাকবে, অর্থাৎ আমাদের এই দেশটাকে টিকিয়ে রাখা সম্ভব। এরপরে কি বলছেন, সো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট, সুতরাং কি হতে পারে বা কি হবে যদি আমরা হারিয়ে ফেলি, কি হারাই, বলছে আওয়ার হাই প্লেস আমাদের ক্ষমতাকে, কোথায় থেকে বা কাদের থেকে, টু স্ট্রঙ্গার কার্থেজ অর্থাৎ কি কার্থেজদের থেকে। কবি এখানে বলছে আমাদের কি হবে যদি আমরা কার্থেজদের থেকে ক্ষমতাকে হারিয়ে ফেলি, তারপর কি হবে, বলছে কি হুজ ফার ফ্লাং ফিটস যাদের দূর দূরান্তের নৌবহরগুলো কি হয়, বলছে উইল বি লোডেড সেগুলো লোড হবে বা ভর্তি হবে, আর কি হবে বলছে উইথ মার্চেন্ডাইজ কি দিয়ে, বিভিন্ন প্রকার পণ্যদ্রব্য দিয়ে। তো আমাদের জানতে হবে কার্থেজ কারা, কার্থেজ হলো সেই উপজাতি যারা রোম নগরীতে ইটালির রাজধানীতে যারা আক্রমণ করার পরে ইটালির রাজধানী সুন্দর এই যে রোম, এই রোমটাকে হাজার হাজার বছর ধরে সেখানে কোনো মানুষকে তারা বিচরণ করতে দেয়নি, সেই কার্থেজ এক ভয়ঙ্কর জাত। তো কবি এখানে বলছে যে আমাদের কি হবে যদি আমরা কার্থেজদের থেকে ক্ষমতা হারিয়ে ফেলি, আমরা কি করব, যেটা দেখবো এই কার্থেজরা তারা কি করছে, যে ফার ফ্লাং ফ্লিটস মানে কোথায় থেকে, সেই দূর দূরান্তের নৌবহর থেকে তারা কি করবে, উইল বি লোডেড উইথ মার্চেন্ডাইজ তারা পণ্যদ্রব্য নিয়ে ভর্তি করে আনবে, আর কি হবে বলছে চিপার দ্যান আওয়ার্স আমাদের থেকে কম দামে, আর কি হবে, উই উইল বি গ্লাড আমরা দেখব, আমরা গ্লাড মানে হচ্ছে খুশি হওয়া, উই উইল বি গ্লাড আমরা খুশি হব, টু ওয়াচ এটা দেখে, ফ্রম দ্য বিচ নদীর তীরে, মানে ওই যে কার্থেজ যারা আছে ওরা দূর দূরান্ত থেকে পণ্যদ্রব্য নিয়ে জাহাজ ভর্তি করে আমাদের সামনে থেকে নিয়ে যাবে, আর আমরা বিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা নদীর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে দেখে দেখে খুশি হব। এর মাধ্যমে কবি সভ্যতার মানুষদেরকে এক চরম বার্তা দিতে চলেছে, অর্থাৎ কবি বলছে মানুষ অচেতন হতে হতে এমন একটা জায়গায় চলে এসছে তারা সচেতন জিনিসটাকে তারা ভুলে গেছে, তারা এই গ্রিন হাউস এফেক্টকে, তারা গ্লোবাল ওয়ার্মিংকে তারা মূল্য দিতে জানে না। এই মানুষগুলো এক সময় কি এই কার্থেজদেরকেও মূল্য দিতে জানবে না, এই কার্থেজদের কাছ থেকে সাধারণ মানুষ কি হবে, নিজেদের ক্ষমতাকে হারিয়ে ফেলবে, আর ক্ষমতা হারিয়ে ফেললে কি হবে, এই মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার মতো এরিয়া এটাও কার্থেজদের হাতে চলে যাবে, আর তারা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর থেকে অন্যান্য শহরে গিয়ে অন্যান্য দেশে গিয়ে তাদের জাহাজগুলোকে ভর্তি করে পণ্যদ্রব্য নিয়ে চলে আসবে, আর এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরা এরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জাহাজগুলোকে দেখবে, পেটে ক্ষুধার যন্ত্রণা নিয়ে সহ্য করবে, এদেরকে তারা কোনো রকম কোনো খাদ্যদ্রব্য বা কিছু দেবে না, উপরন্তু এদের মধ্যে যেগুলো থাকবে সেগুলোকেও তারা নিয়ে চলে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দশা আরও করুণ করে ফেলবে। তাই কবি কি বলছে যে চিপার দ্যান আওয়ার্স আমাদের থেকে অনেক কম মূল্যে তারা সেগুলিকে আনবে, আর উই উইল বি গ্লাড আমরা খুশি হব, টু ওয়াচ এটাকে দেখে, ফ্রম দ্য বিচ নদীর তীর থেকে, অ্যাজ দ্য লাইটস ফ্রম কোরিয়ান আর্মাডাস পাস। এরপরে কি বলছেন, বলছে অ্যাজ দ্য লাইটস মানে লাইট দেখা যাবে বা আলো দেখা যাবে, কাদের আলো,
ফ্রম কোরিয়ান আর্মাডাস ফার্স্ট, মানে কোরিয়ান নৌবাহিনী যারা আছে এই কোরিয়ান নৌবাহিনীর আলোও আমরা দেখতে পাবো। তো কবি কি বলছেন যে এই মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার মানুষগুলো যখন বিচে দাঁড়িয়ে থাকবে তারা দেখবে কি কার্থেজরা জাহাজ ভর্তি করে পণ্যদ্রব্য নিয়ে যাচ্ছে, অথবা তারা দেখবে কি কোরিয়ান আর্মাডাস যারা আছে অথবা কোরিয়ান নৌবাহিনী যারা আছে তারাও কি করছে না তাদের জাহাজগুলোকে পরিপূর্ণ করে নিয়ে যাচ্ছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষগুলো তখন মানে কি করবে, ওই নদীর বিচে বা সি বিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আর পরে কি বলছে, অন দেয়ার এন্ডলেস পেট্রোলস, অর্থাৎ কি যে অন দেয়ার এন্ডলেস মানে হচ্ছে নিয়মিত বা সীমাহীন, তাদের সীমাহীন পেট্রোলস মানে হচ্ছে টহল। এই যে যারা কোরিয়ান নৌবাহিনী যারা আছে এরা সীমাহীন টহল দেবে বা নিয়মিত টহল দেবে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের উপর থেকে বা পাশ থেকে সব সময়ের জন্য যাবে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীকে বিচরণ করবে। তো কবি বলছে কি এই আমেরিকার যে উপর দিয়ে ওই যে কার্থেজরা হতে পারে বা কোরিয়ান নৌবাহিনী যারা আছে এরা কি করবে, নিয়মিত বা প্রতিদিন এরা টহল দেবে আর মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষগুলো দেখবে। আর তখন আমেরিকাতে কি হবে, লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান। এরপর কবি কি বলছেন, লেট দেম তাদেরকে দাও, কি করতে দাও বলছে, দেয়ার লিটল টাইম একটুখানি সময় বা সেই সময়টুকু কিসের জন্য, ইন দ্য সান। এখানে সান মানে সূর্য নয়, এখানে সান মানে সাফল্য উপভোগ করার সময়। এখানে কবি সাধারণ মানুষদেরকে ব্যঙ্গ করে তাদের চোখে আঙুল দিয়ে অপমান করে যা বলতে চাইছে যে তোমরা চেয়ে চেয়ে দেখো আর ওদেরকে কি করো, সেই সাফল্যটুকু উপভোগ করার সময় দাও। আর নেক্সট তারপরে কি বলছেন, বলছে উই উইল সে, আমরা তখন বলবো। আমরা বলতে কারা, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত লোকেদেরকে বলছে, এই লোকেরা একে অপরকে বলবে, কি বলবে যে ওদের সাফল্যটুকু উপভোগ করার সময় দাও বা ওদের সাফল্য করতে দাও, আমরা কষ্টে আছি কোনো ব্যাপার নয়। তারপরে কি হচ্ছে, উই উইল সে টু আওয়ার সেলফ, আমরা আমাদেরকে বলবো, অ্যাজ উই বিগিন টু শোয়ে, অর্থাৎ এখানে শোয়ে মানে কি, শোয়ে মানে হচ্ছে টলমল করা, বলছে আমরা টলমল শুরু করব, অর্থাৎ আমাদের এই সভ্যতা তখন টলমল শুরু করবে। কিসের জন্য টলমল করবে, ভেঙে পড়ার জন্য বা পতিত হওয়ার জন্য বা পতন হওয়ার জন্য। তো কবি এখানে শেষ লাইনের দিকে কবি বলছেন যে কি হবে, উই উইল সে টু আওয়ার সেলফ, আমরা নিজেদেরকে বলবো, কি বলবো আগের লাইনটা যে ওদেরকে ওদের সাফল্যটুকু উপভোগ করার সুযোগ দাও। আর সেই সময় আমাদের কি হবে, অ্যাজ উই বিগিন টু শোয়ে, আমাদের যে সভ্যতা এই সভ্যতাটা তখন টলমল শুরু করবে। আর নেক্সট কি বলছে, টু দ্য স্ট্রেন্থস, আমরা মগ্ন থাকবো কিসে, বলছে অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড, অফ আওয়ার নেটিভ আমাদের যে স্থানীয় বিচ ব্যান্ড মানে হচ্ছে গান বাজনা। কবি এখানে বলছে ওরা ওদের মতো সম্পদ লুট করে নিয়ে চলে যাবে আর আমরা কি করব, আমাদের নেটিভ যে বিচ ব্যান্ড বা স্থানীয় যে গান বাজনা আছে সেগুলো নিয়েই আমরা ব্যস্ত থাকবো বা আমরা মত্ত থাকবো। আর শেষে কি করব, শেষ লাইনে কবি বলছেন ইগনোরিং দ্য হিটস, আমরা ইগনোরিং করবো মানে আমরা এড়িয়ে যাব। কাকে এড়িয়ে যাবো, দ্য হিটস, এখানে হিট মানে উত্তাপ নয়, এখানে হিট মানে হচ্ছে পরিবেশের বিপর্যয়কে কবি ইন্ডিকেট করছে। তো কবি কি বলছেন যে ইগনোরিং দ্য হিটস, আমরা এই পরিবেশের বিপর্যয়কে সেদিন এড়িয়ে যাব। কিসের জন্য, ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও, রেডিওর এই সংবাদ থেকে, অর্থাৎ কি আমরা এই তুচ্ছ বিনোদনের জন্য খবর বা প্রাকৃতিক বিপর্যয়ের যে সংবাদ এগুলোকে আমরা সেদিন আর শুনবো না। আমরা ওরা উৎসব করবে বা ওই যে কার্থেজ যারা আছে বা কোরিয়ান যারা আছে ওদের উৎসব দেখে আমরা সেদিন চেয়ে চেয়ে আনন্দ করব, কিন্তু আমরা নিজেদের দিকে তাকাবো না যে আমরা কি হারালাম আর আমাদের ভবিষ্যতে কি হতে চলেছে। তো এই ছোট্ট লাইন বা এই ছোট্ট কবিতা এর মধ্যে দিয়ে কবি এক ডিপ মেসেজ দিয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের সমস্ত মানুষদেরকে বোঝাতে চাইছে একটা সময় আমাদের উপর থেকে মানুষ গিয়ে সারা পৃথিবীতে শাসন করবে আর আমরা অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কারণ আমাদের করার সেদিন কিছু থাকবে না, আমাদের রাস্তাগুলো রাস্তা থাকবে না, আমাদের ঘরের উঠোনগুলো ঘর থাকবে না। যারা মার্সিডিজ যারা ফেরারি চালাতো এরাও একদিন পায়ে হেঁটে অফিস যাবে, বা কারো কি যে পায়ে হাঁটার মতো শক্তিটুকুও থাকবে না, আমরা শ্রমিক পাবো না, আমরা কোনো কারখানা পাবো না, আমরা খাওয়ার মতো কোনো বস্তু পাবো না। তো এই কবিতার মাধ্যমে গ্রিন হাউস এফেক্ট বা আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কবি খুব সুন্দর একটা পিকচার তুলে ধরেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে এই গ্রিন হাউস এফেক্ট বা এই গ্লোবাল ওয়ার্মিং এটা কত বড় একটা ভয়ানক একটা রূপ। তো এই রূপ থেকে বাঁচতে গেলে আমাদেরকেও এই পরিবেশের একজন সদস্য হিসাবে আমাদেরকে বিভিন্ন রকমের পদক্ষেপ বা প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করতে হবে। তো আমরা সকলে একমত হই, আমরা সকলে এক হই এবং এই পরিবেশটাকে বা আমাদের এই ভারতবর্ষকে, আমাদের এই পশ্চিমবঙ্গকে, আমাদের এই সুন্দরবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা এটাকে গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচানোর জন্য, এই প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচানোর জন্য যথেষ্ট বা যতটা চেষ্টা করা যায় সেই চেষ্টা করি। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।